তো শুরু হচ্ছে আজকের গল্প অকাল শ্রাবণ ধারায়। তাহলে চল দুদিন ঘুরে আসি মামা বাড়ি থেকে। ঠিক আছে, চল তাহলে কাল বিকালে ট্রেনে যাওয়া যাক, কি বলিস? হুম, আমার কোনো আপত্তি নেই। শুভ্রদীপ ও সৌভিক এই বিষয়ে কথাবার্তা বলতে বলতে বাড়ির দিকে এগোতে থাকে। হঠাৎ তারা পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পায়। কিরে বন্ধু, তোরে এদিকে কোথায়? এই দেখ, আরে একটু মাঠে গিয়েছিলাম খেলতে। তা তুই এদিকে? সৌভিককে প্রত্যুত্তরে অর্জুন বলল, তোদের বাড়ির দিকেই গিয়েছিলাম। কাকিমা বলল তুই বেরিয়েছিস। তো কি এত গল্প হচ্ছিল দুই ভাইয়ের, আমাকেও শোনা একটু। আমরা মামা বাড়ি যাবো ঠিক করেছি। ওখানে খুব বড় করে কালী পুজো হয়। বাহ, সে তো বেশ ভালো। তুইও চল আমাদের সাথে, খুব মজা হবে। ঠিক আছে ভাই, তাহলে বাড়ি যাই, ব্যাগপত্র সব গুছিয়ে নিই। আচ্ছা, কাল তাহলে একেবারে স্টেশনে দেখা হবে। শুভ্রদীপ ও সৌভিক দুই ভাই, দুজনের অসম্ভব মিল। শুভ্রদীপ যদিও 2 বছরের ছোট সৌভিকের থেকে, তা সত্ত্বেও তাদের মধ্যে যে বন্ধন তা চির অটুট। এখন শ্রাবণ মাস, এই সময় কখন আকাশ ভেঙে বৃষ্টি নেমে ভিজিয়ে দেবে পৃথিবীকে তা কারোর জানা নেই। তারা এই চিন্তায় ছিল, যদি তাদের বেরোনোর সময় বৃষ্টি নামে। কিন্তু আকাশ মেঘলা হলেও বৃষ্টির দেখা আর পাওয়া যায়নি। যথারীতি তারা একত্রিত হয় স্টেশনে এসে। ঠিক সময় ট্রেন আসলে তারা নিজেদের কামরায় প্রবেশ করে যথাস্থানে দখল নেয়। সৌভিক আগে থেকেই 3 জনের রিজার্ভেশন করে নেয়। এবারে 3 জনে একটু আরাম করে বাকি রাস্তাটা যেতে পারবে। কিরে সৌভিক, চুপ হয়ে গেলি যে? ওই তোর মামার বাড়ির গল্প বল, একটু শুনি। আমার তো আর তর সইছে না, কখন যে পৌঁছাবো। অর্জুনের প্রশ্নে সম্বিত ফিরে পায় সৌভিক। সে এক মনে জানালা দিয়ে দূর আকাশে জমাট বাঁধা কালো মেঘের দলকে অনুসরণ করছিল এতক্ষণ। সৌভিক বলল, মনে হয় কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে। হ্যাঁ, তুই যেন কি বলছিলি? ও হ্যাঁ, আমাদের মামা বাড়ির ওখানে খুব বড় করে কালী পুজো হয়। বিক্রমপুর গ্রামে কালী পুজো বহুদিনের। আমরা ছোট থেকেই ওখানে এই সময় পুজোর চল দেখে আসছি। সপ্তাহখানেক মেলা হয়, খাওয়া দাওয়া হইচইয়ে মেতে থাকে পুরো গ্রামটা। আমাদের তো ছোটবেলায় বেশ কিছু সময় ওখানে কেটেছে। অবশ্য তুই না পৌঁছলে বুঝবি না আমার কথার অর্থ কি। 3 জন মিলে খোশ মেজাজে নানান গল্পে মেতে ওঠে। মাঝে মাঝেই হাসির রোল ভেসে আসে তাদের কামরা থেকে। ওদিকে বাইরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। তার ছিটে ফোঁটাও তাদের আড্ডায় প্রভাব ফেলতে পারেনি। ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। শুভ্রদীপ ট্রেনের সময়সূচিটা চট করে ফোনে দেখে নেয়। আর 3টে স্টেশন অতিক্রম করলেই তারা নিজেদের গন্তব্যের দিকে খানিকটা পথ এগোবে। সন্ধে নেমে এসেছে। এদিকে গ্রামের দিকে সন্ধ্যা তাড়াতাড়ি নেমে আসে, বা বলা ভালো, নামতে বাধ্য হয়। কোনো জনমনুষ্যকে তারা স্টেশন চত্বরে দেখতে পায় না। অর্জুন ঘড়িতে দেখে সবে সন্ধে 6টা। তাতেই গোটা এলাকা জুড়ে এমন অপার্থিব নিস্তব্ধতা। সৌভিক শুভ্রদীপের হাতটা ধরে টানে। চল দেখি স্টেশনের বাইরে গিয়ে দেখি কোনো ভ্যান বা রিক্সা পাই কিনা। শুভ্রদীপ এতক্ষণ একটা ঘোরে ছিল। সৌভিকের আচমকা টানে সেটা কেটে যায়। তার মনে হলো কেউ যেন এতক্ষণ তাদের কার্যকলাপ অনুসরণ করছিল। কিন্তু শুভ্রদীপের চোখ তার উপর পড়েছে এটা বুঝতে পেরে সে অন্ধকারে গা ঢাকা দিয়েছে। তারা স্টেশনের বাইরে বেরিয়ে দেখে দূরে একটা চায়ের দোকান।
সৌভিক বলল, চল আগে একটু চায়ে চুমুক দেওয়া যাক। একটু চা না পেলে এবার মাথাটা ব্যথা শুরু হয়ে যাবে। তারা চায়ের দোকানের সামনে যেতেই একটা মাঝবয়সী লোক তাদের দিকে এগিয়ে আসে। সে বলে ওঠে, কি বাবু রে এখানে? দেখে তো শহরের বাবু মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা শহর থেকে এসেছি। বলছি যে আমরা একটু বিক্রমপুর গ্রামে যাব। এই যে বাবু, আমার ভ্যান তো আপনাদের জন্য দাঁড় করানো আছে, চলুন তাহলে আপনাদের নিয়ে যায়। কিন্তু একটা কথা বাবু, আপনাদের তো ঘাট পেরোতে হবে, কিন্তু ওদিকে তো সন্ধ্যে 6টার পর আর নৌকা চলে না। তাহলে আমরা তো এত দূর থেকে এসেছি, আর এখন যদি না যায় তাহলে সারা রাত কাটাবো কোথায়? দয়া করে আমাদের নিয়ে চলো। তোমার যা ভালো লাগবে আমার দেব। তারা সকলে ব্যাগপত্র নিয়ে ভ্যানে ওঠে। ভ্যান চালক বিড়িতে শেষ টানটা দিয়ে প্যাডেল করতে শুরু করে। অবশেষে প্রায় আধ ঘন্টার পথ পেরিয়ে তারা ঘাটে এসে পৌঁছায়। ভাড়া মিটিয়ে তারা ঘাটের কাছে বাঁধা নৌকাগুলোর দিকে এগিয়ে যায়। হঠাৎ গোটা আকাশ জুড়ে কালো মেঘ ছেয়ে যায়। হাওয়া বইতে থাকে সজোরে। নদীর জল উথাল পাথাল করতে শুরু করে। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আপনি কি আমাদের নিয়ে যেতে পারবেন বিক্রমপুর? আপনার যত টাকা লাগে দেব। প্রায় এক প্রকার হাতে পায়ে পড়ে তারা রাজি করায় তাকে। একেই এমন দুর্যোগ, তার উপরে আবার ঘাটে পৌঁছাতেও তাদের দেরি হয়েছে। এখন ভালোভাবে বাড়ি পৌঁছানো নিয়ে কথা। মাঝি আর সময় ব্যয় না করে নৌকা চালাতে শুরু করে। নদীর ঢেউ এত উথাল পাথাল করছে যে নৌকা চালানো মুশকিল হয়ে পড়েছে। তীব্র কান ফাটানো শব্দে আকাশ চিরে বিদ্যুতের ঝলক দেখা দিচ্ছে। তিনজনে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে বসে থাকে ছইয়ের মধ্যে। বাইরে ইতিমধ্যে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হয়েছে। কিছুটা পথ অতিক্রম করেই নৌকা থেমে যায় মাঝ নদীতে। সৌভিক কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, কি হলো গো মাঝি, এমন মাঝপথে নৌকা থামিয়ে দিলে কেন? বাইরে থেকে মাঝির কোনো আওয়াজ এলো না। সৌভিক মনে সাহস নিয়ে বাইরে বেরিয়ে যা দেখল তা তার ভয়টাকে আরো বাড়িয়ে তুলল। কোথায় কে? মাঝি কোথাও নেই। কোথায় গেল সে? এটা ভাবতে গিয়ে পিছন ফিরতেই একটা দৃশ্য দেখে সে জ্ঞান হারায়। শুভ্রদীপ এতক্ষণ ভয়ে রাম নাম জপ করছিল। চোখ খুলে সে দেখল অর্জুনের স্থান জুড়ে বসে রয়েছে এক নারী মূর্তি। ভয়ে তার বাক শক্তি লোপ পাওয়ার জোগাড়। কি হচ্ছে এসব কিছুই মাথায় ঢোকে না তার। ধীরে ধীরে সেই লাস্যময়ী নারী শুভ্রদীপের দিকে এগিয়ে আসে। তার পরনে সম্পূর্ণ লাল টকটকে একটা শাড়ি। কি অপূর্ব তার রূপ! এত অপরূপ কোনো মেয়ে যে সে নিজের কল্পনাতেও খুঁজে পেতে পারে না। শুভ্রদীপের মনে হলো তার শরীরটা আর তার নিজের বশে নেই, যেন সেটা কেউ নিয়ন্ত্রণ করছে নিজের ইচ্ছে মতো। সেই রূপসী শুভ্রদীপের বুকে আলতো করে ঠেলা দিয়ে তাকে শুইয়ে দেয়। তারপর তার শরীরের উপর উঠে বসে। শুভ্রদীপ চাইলেও আর কিছু বলতে পারে না। সেই নারী মূর্তি একটু লাজুক ভঙ্গিতে বলে ওঠে, কি গো, তুমি আমায় এত ভয় পাচ্ছ কেন? আমায় তুমি চিনতে পারোনি? আমি আমি তোমার জামিনী। তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে শুভ্রদীপের বুকের উপর। সে আবার বলে ওঠে, গত জন্মে
আমি তোমার হতে পারিনি, কিন্তু এই জন্মে আর কেউ তোমাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। যামিনীর ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ে ভিজিয়ে দেয় শুভ্রদীপের বুকটা। সে করুণ সুরে বলে, কতগুলো বছর তোমায় ছাড়া কিভাবে আছি শুধুমাত্র আমি জানি। কত হন্যে হয়ে তোমাকে খুঁজেছি, কিন্তু পাইনি। আর নয়, এবার শাস্তি দেব ওই নরপিশাচকে। এমন নরক যন্ত্রণা সে ভোগ করবে যা প্রতি জন্মে তাকে তার পাপের কথা মনে করাবে। শুভ্রদীপের সবটাই মাথার উপর দিয়ে যায়। সে মনে মনে ভাবে, কার কথা বলছে এই নারী? কিসের প্রতিশোধ নিতে চায় সে? আর আমার সাথেই বা ওর কি সম্পর্ক? যামিনী ধীরে ধীরে শুভ্রদীপের জামার বোতামগুলো খুলে দেয় এবং শরীরে চুম্বন করতে থাকে। বাচ্চারা চকলেট পেলে যেমন খুশি হয়, যামিনীও যেন শুভ্রদীপের স্পর্শে আজ ততটাই খুশি। তার ঠোঁটের শীতল স্পর্শ শুভ্রদীপের শরীরটাকে ধীরে ধীরে উষ্ণতা যোগান দিচ্ছে। শুভ্রদীপ তাকে জড়িয়ে ধরে শক্ত করে, তারপর তাকে উপর থেকে সরিয়ে শুইয়ে দেয় মেঝেতে। নিজের ঠোঁট দুটোকে যামিনীর রসালো দুই গোলাপের পাবড়ির মতো ঠোঁটে ডুবিয়ে দেয়। এভাবে কতক্ষণ তাদের সময় কেটেছে তা কেউ জানে না। সকাল 8টা। শুভ্রদীপ ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করে মামার ঘরে। কি ব্যাপার? আমি এখানে কি করে এলাম? আর দাদা, অর্জুন এরাই বা কোথায়? শুভ্রদীপের নজর কাড়ে তার বুকের আঁচড়গুলি। গত রাতে যামিনীর দেওয়া উপহার এগুলো। অজান্তেই তার ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। সে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। বারান্দায় সকলকে বসে থাকতে দেখে সে একটু নিশ্চিন্ত হয়। সৌভিক তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এ তোর কি হয়েছিল বলতো? তোর তো শরীরটা বেশ ভালোই ছিল, তবে এত জ্বর এলো কি করে? থাক না দাদা, এসব আলোচনা এখন থাক, বরং এসব পরে হবে। এখন যেহেতু ওর শরীরটা একটু ঠিক আছে, এটাই অনেক। দাদা, তুমি বিশ্বাস করবে না, তোমার প্রায় 100-র কাছাকাছি জ্বর ছিল। গাটা জাস্ট পুড়ে যাচ্ছিল। আর তুমি জ্বরে কি যেন একটা নাম করছিলে, কি যেন ছিল নামটা? যামিনী? ভাই, এই যামিনী পরিচয়টা কি জানতে পারি? না, আমি তো জানি না। আমি প্রথমেই নামটা শুনলাম। এই নামে আমি কাউকে চিনি না। স্বপ্ন দোষ দাদা, সবটাই একাকিত্বের জন্য। ভাইয়ের একটা ব্যবস্থা করতে হবে, বুঝলে না? ছেলেটা বড্ড একা। শুভ্রদীপের মামা ঘর থেকে বেরিয়ে আসেন। তোরা থামবি? তখন থেকে ছেলেটাকে নিয়ে চর্চা করছিস। এই মায়া, তুই বা কেমন? ওদের খেতে দে জলদি করে। কাল রাতে তো কিছুই খায়নি ওরা। মুখগুলো কেমন সব শুকিয়ে গেছে। যা শিগগির। আর শোন তোরা, আজ তো মায়ের পুজো। তোরা সন্ধ্যের দিকে চলে যাস মন্দিরের দিকে। মায়ের উৎসর্গে 7টা পাঠা বলি হয়। খুব আনন্দ হবে, কেমন? মামা, এই পুজোর চল কিভাবে হলো এই গ্রামে? তিনি তাদের পাশে এসে বসেন।
তাহলে শোনো বাবা, আমিও ঠিক পুরোটা জানি না, সবটুকু মা ঠাকুমার থেকে শোনা। এই গ্রামের জমিদার রাজশেখর দত্তর কোনো পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেছিলেন। রাজশেখর বাবু এখন গত হয়েছেন বহু বছর হয়ে গেল। ওনার পরিবারের সকলেই এখন বিদেশে নিবাসী। এখন ওনাদের বাড়িটা কেমন আছে? তা গ্রামের একদম শেষ প্রান্তে, এখন পুরোপুরি ধ্বংসস্তূপের আকার নিয়েছে, বন জঙ্গলে ভরে গিয়েছে একেবারে। মামা ওদের মুখভঙ্গি দেখে কিছু একটা বুঝতে পেরে বললেন, ওরা যদি সেখানে যাওয়ার কথা ভাবো তাহলে এখনই সাবধান, একদম সেখানে যাওয়ার কথা মাথাতেও এনো না কিন্তু। হ্যাঁ। কেন মামা, সেখানে গেলে কি হবে? শুভ্রদীপের প্রশ্নে মামা নিচু স্বরে বললেন, সেখানে নাকি তেনাদের বাস। আমিও দু একবার একটা নারী মূর্তির ছায়া দেখেছি সেখানে। এর পর সে বাড়ির ছায়াও গ্রামের লোকেরা মারায় না। রাম 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 রাম। ওসব কথা এখন থাক, তোরা খেদে একটু বিশ্রাম কর। হ্যাঁ, সন্ধ্যের দিকে তখন না হয় পুজো তলায় দিকে যাস। আজও সকাল থেকেই মেঘলা, কিন্তু বৃষ্টির দেখা নেই। অসম্ভব নিস্তব্ধতায় মুড়ে রয়েছে গোটা গ্রামটা। মনে হচ্ছে মেঝেতে একটা সূচ পড়লেও তার আওয়াজ কানে আসবে। শুভ্রদীপের কেন জানি না মনটা ব্যাকুল হয়ে রয়েছে যামিনীর সাথে পুনরায় দেখা করার জন্য। তাকে জানতে হবে যামিনীর গত রাত্রের না বলা কথাগুলো। শুভ্রদীপ ঘরে একা ঘুমোচ্ছিল। হঠাৎ সে তার হাতের উপর একটা চাপ অনুভব করে। চোখ খুলতেই সে যা দেখে তা তার সারা শরীরে ভয়ের সঞ্চার ঘটায়। যামিনী তার বাম হাতের উপর মাথা রেখে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। হঠাৎ এভাবে তাকে পাশে দেখে শুভ্রদীপ খানিকটা ভয় পেয়ে গিয়েছিল, তবে ধীরে ধীরে তার ভয়টা কেটে যায়। যাবে নাই বা কেন, এমন মায়াবী মুখের দিকে তাকালে কি আর শরীরে ভয়ের সঞ্চার ঘটবে? এখন শুভ্রদীপের শরীরে তার প্রতি উত্তেজনা সৃষ্টি হয় না। দু চোখ ভরে সে শুধু ওই মায়াবী দুই চোখের গভীরতা মাপতে উদ্বিগ্ন। যামিনী চোখ বন্ধ রেখেই বলে ওঠে, কি দেখছো এমন করে? মনে হচ্ছে আমি যেন একমাত্র মেয়ে এই পৃথিবীতে। এত ভালোবাসো আমায়? জানি না, তবে তোমায় দেখার পর থেকে এই চোখের গন্তব্য শুধু তোমার দু চোখ। আমি সারাদিন ছটফট করি তোমায় দেখার জন্য। এই চাওয়া পাওয়া যেন যুগ যুগ ধরে অবিরাম চলে আসছে। জানি না কেন কেন এই অনুভূতি আমার। তুমি আমায় বলো সেই না বলা কথাগুলো, যেগুলো কাল রাতে না বলেই চলে গেলে। কি চাও তুমি আমার থেকে? যদি বলি তোমাকে চাই? মানে? মানে কিছুই না, শুধু এভাবেই আমায় আগলে রেখো, যেভাবে এখন জড়িয়ে আছো। সেই রূপসী এবার আলতো করে তার দু চোখ বন্ধ করে দেয়। শুভ্রদীপের কানে কানে সে বিড়বিড় করে বলে ওঠে, মনে করো তুমি আগের জন্মে কে ছিলে, আমার পরিচয় কি, কিভাবে আমাদের আলাদা করে দিয়েছিল ওই শয়তান নরপিশাচটা। মনে করো, মনে করো। শুভ্রদীপের মাথায় অসহ্য যন্ত্রণা করতে শুরু হয়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে।
যামিনী তার মাথায় হাত বুলোতে থাকে। একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। এখনই এখনই তুমি সবটা জানতে পারবে। যামিনীর স্পর্শে সে কিছুটা আরাম বোধ করে। শুভ্রদীপ ঘুমের মধ্যে ফিরে যায় তার পূর্বজন্মে। ধীরে ধীরে সে সবটা স্পষ্ট অনুভব করতে পারে। কি গো যামিনী, শোনো না। আচ্ছা, এমনটা আর হবে না লক্ষ্মীটি, শোনো একবার। শ্যামের ডাকে অগ্রাহ্য করে যামিনী নদীর পাড় ধরে এগোতে থাকে। শ্যাম এবার ছুটে গিয়ে তাকে পিছন থেকে চেপে ধরে। আহা, এমন রাগ করলে চলে? যামিনী তার বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয়। হ্যাঁ, তুমি যা খুশি করবে, আর আমি রাগ করলেই দোষ। তুমি আগে এই প্রশ্নের উত্তর দাও তো, কেন তুমি গায়ের পুজোয় ধুনুচি নাচছিলে রমার সাথে? তুমি জানো না ওর তোমার দিকে নজর খারাপ? আমার একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, আমি কান ধরছি, ওঠবোস করছি, আর কখনো হবে না। এবার আর রাগ করো না। তারা দুজন নদীর পাড়ে বসে বেশ খানিকটা সময় কাটায়। সূর্যাস্ত দেখে তারপর বাড়ির দিকে রওনা দেয়। রাতে খাবার টেবিলে সূর্যশেখর ছেলের উদ্দেশ্যে বলেন, তা বাবা, তুই এত বড় হয়েছিস, ব্যবসার দায়ভার তোর মাথায়। এবার তো বিয়েটা করে নে। তোর বিয়েটা না হলে যে আমরা মরেও শান্তি পাবো না। বাবা, আমার তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা, এতে এত কিন্তু করার কি আছে? বাবার কাছে কি লুকাচ্ছিস, বলে ফেল। মানে আমি একটা মেয়েকে ভালোবাসি। সেই গ্রামের মেয়ে, খুবই ভালো মেয়ে বাবা। কে সে? কি তার পরিচয়? আমরা কি চিনি তাকে? ওই ও এই গ্রামের মাস্টারমশাই জয়দীপ ঘোষের মেয়ে, যামিনী তার নাম। কি বললি তুই? সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে হবে এই দত্তবাড়ির বউ? তোর একথা ভাবতেও একবার লজ্জা করলো না? এই বিয়ে কখনো হবে না। আমি আমার বন্ধুর মেয়ের সাথেই পরের সপ্তাহে বিয়ে ঠিক করছি। আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। বিয়ে করলে আমি শুধু যামিনীকেই করব, না হলে নয়। আর আমারও কথার নড়চড় হবে না। সে ঘরের দিকে ছুটে চলে যায়। সূর্যশেখর রাগে ফুঁসতে থাকেন। কত বড় সাহস ছেলেটার! বাবার মুখের উপরে কথা বলে। আরে ছাড়ো না, মেয়েটাকে একবার দেখতে কি ক্ষতি আছে? হয়তো তোমার পছন্দ হয়ে যেতেও পারে। তারপর দিন সাথে কেটে যায়। শ্যাম যামিনীর সাথে আলাপ করা কমায়নি। সে নিয়মিত সকাল বিকেল তার সঙ্গে নদীর ধারে দেখা করে। শ্যাম তার ঘরে একা বসেছিল। পিছন থেকে একটা হাত সে নিজের কাঁধে অনুভব করে। বাবা, তুমি কি দরকার এখানে? তোর জন্য একটা খুশির খবর আছে। আমি রাজি তোর সাথে যামিনীর বিয়েতে। সত্যি বলছো? তুমি রাজি? হ্যাঁ, রাজি। তাহলে আর দেরি না করে বিয়ের দিন ঠিক করে ফেলি। আজকেই পুরোহিত মশাইকে ডেকেছি। এরপর আর কি, পুরোহিত ডেকে দিনক্ষণ ঠিক করে ছেলে মেয়ের 4 হাত এক করে দেয়া হয়। পুরো গ্রামের নিমন্ত্রণ ছিল তাদের বিয়েতে। যামিনী ও শ্যাম দুজনই ভেবেছিল তাদের জীবনটা হয়তো বদলে গেছে, কিন্তু না, তারা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছিল সেদিন। সময়টা শ্রাবণ মাস। এই ভরা শ্রাবণে চারিদিক জলে পরিপূর্ণ। এক মায়াবী রূপ নিয়েছে গোটা গ্রামটা। সেদিন বাড়িতে কেউ ছিল না। শ্যামও কাজের জন্য শহরে গিয়েছিল। বাড়িতে যামিনী একা। তখনই ঘটল সেই ঘটনা। যামিনী ঘরে একা ছিল। ঘরের দরজা খোলা থাকায় সূর্যশেখর কখন ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় তা যামিনী বুঝতেই পারেনি।
সে সূর্যশেখরকে দেখে প্রথমে ভয় পেয়ে যায়। মাথায় ঘোমটা টেনে সে জিজ্ঞেস করে, কি হলো বাবা? আপনার কিছু চাই? আর আর দরজাটাই বা বন্ধ করলেন কেন? হ্যাঁ, একটা জিনিস চাই তোকে। তোর রূপে আমি পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ, আজ আমার মনের বাসনা পূর্ণ করতে হবে। এ কি বলছেন বাবা? আমি আপনার পুত্রবধূ, আপনি আমার বাবার মতো। চুপ মা, আর কোনো কথা নয়। হ্যাঁ, আর কোনো কথা নয়। সে নিজের শরীরের বল প্রয়োগ করে জোর করে যামিনীকে বিছানায় ফেলে দেয়। দয়া করে এমন সর্বনাশ করবেন না আমার। আমি আপনার পায়ে পড়ছি আপনার। তার কানে তখন একটা কথাও যায় না। সে যামিনীর 2 হাত শক্ত করে বেঁধে দেয় খাটের সাথে। তারপর তার মুখে কাপড় ছিঁড়ে গুঁজে দেয়। মেয়েটার শরীরটা নিয়ে ইচ্ছে মতো কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত ছাড়ে না। বেশ কিছুক্ষণ এই শারীরিক অত্যাচার সহ্য করার পর যামিনী হার মেনে নেয়। এখন সব শেষ। সূর্যশেখর তার নাকের কাছে হাত দিয়ে দেখে আর শ্বাস প্রশ্বাস চলছে না। যামিনী আর জীবিত নেই। শুভ্রদীপ আর সহ্য করতে পারে না, উঠে বসে। তার 2 চোখ ছাপিয়ে নোনা জল উপচে পড়ছে। যামিনী তাকে উদ্দেশ্য করে বলে, সেই শ্যাম আর কেউ নয়, তুমি। আর সেই সূর্যশেখর কে জানো? সে হলো তোমার দাদা সৌভিক। শুভ্রদীপের এখনো সবটা স্বপ্নের মতো লাগে। কি দেখলো সেই সব? এমনটাও ঘটে? সে যামিনীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, শাস্তি তার হবেই যে তোমাকে আমার থেকে আলাদা করেছে। গত জন্মে হয়নি তো কি হয়েছে, এই জন্মে আমরা তাকে শাস্তি দেব। তুমি কিছু ভেবো না। কি হলো? তোমার কখন থেকে ডাকছি যে, সাড়া দিচ্ছ না কেন? আসলে চোখটা একটু লেগে এসেছিল। বল কি হয়েছে? সন্ধ্যা হয়ে গেছে, মণ্ডপে চলো। পুজো তো শুরু হয়ে গিয়েছে নাকি? আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। কি ব্যাপার, তোমাকে মায়া দেখতে পেল না কেন? তুমি ছাড়া আমায় আর কেউ দেখতে পাবে না। যাও, তুমি এখন মণ্ডপের দিকে যাও, আমি বাকিটা দেখছি। গ্রামবাসীদের ভিড় জমতে শুরু করেছে মণ্ডপে। মেলাতে কোলাহলে ভরে উঠেছে। শঙ্খ, উলুধ্বনি, ঢাকের আওয়াজে গমগম করছে চারিদিক। মায়ের কাছে যে যা পারে দান করে। মাকে ভক্তি করে ডাকলে সেই ডাক মা অগ্রাহ্য করে থাকতেই পারে না। শুভ্রদীপ তৈরি হয়ে মণ্ডপে পৌঁছে যায়। সে অর্জুনকে জিজ্ঞেস করে, কিরে ভাই, দাদা কোথায় গেল? আমিও তো ওকে অনেকক্ষণ খুঁজছি কিন্তু পাইনি। দেখ, হয়তো তোকে খুঁজতে বাড়ির দিকে চলে গেল কিনা। মায়ের কাছে অঞ্জলি দিয়ে পুজো শেষ করে মেলা ঘুরে খিচুড়ি ভোগ খেয়ে তারপর তারা বাড়ি ফেরে। বাড়ি পৌঁছে শুভ্রদীপ মায়াকে জিজ্ঞেস করে, মায়া, দাদা কি বাড়িতে আছে? ওকে তো মণ্ডপে খুঁজে পেলাম না। আমি ভাবলাম ওর হয়তো শরীরটা খারাপ বলে বাড়ি ফিরে এসেছে। বাবার শরীরটা খারাপ বলে আমি তো সেই সন্ধ্যেতেই চলে এসেছি, কিন্তু দাদা তো বাড়িতে ফেরেনি এখনো। কই না তো বাবা, সৌভিক তো বাড়ি ফেরেনি। আমরা তো সন্ধ্যের পর থেকে বাড়িতেই আছি। তাহলে ছেলেটা গেল কোথায়? শুভ্র, চল তো একটু গ্রামটা ঘুরে আসি। হ্যাঁ, তাই চল। দুজন মিলে বেরিয়ে পড়ে সৌভিককে খুঁজতে।
তারা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় নদীর পাড়ে। হঠাৎ তারা থমকে দাঁড়ায় সেখানে। শুভ্রদীপ নিচু স্বরে বলে, একদম চুপ, কোনো শব্দ করবি না। একবার ভালো করে শোন। সামনে জঙ্গল থেকে একটা আওয়াজ আসছে। কিসের শব্দ হচ্ছে বলতো? কেউ যেন দুর্বোধ্য কোনো ভাষায় মন্ত্র আওড়ে চলেছে। চল আর একটু এগিয়ে গিয়ে দেখি। তারা আরেকটু সামনে এগিয়ে যা দেখে, তা দেখে তাদের শরীরের রোম খাড়া হয়ে যায়। কি বিভৎস সেই দৃশ্য! তারা দেখল এক তান্ত্রিক যজ্ঞকুণ্ডের সামনে কি সব নিয়ে বসে রয়েছেন। হাজারো জিনিসপত্র তার চারিপাশ জুড়ে। সব থেকে যেটা অবাক করল সেটা ওই জিনিসটা দেখে তাদের গা গুলিয়ে উঠল। ওই তান্ত্রিকের হাতে একটা মৃত ব্যক্তির সদ্য কাটা মাথা, তা থেকে এখনো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎই তাদের আশপাশটা একটা ভয়ঙ্কর অট্টহাসিতে কাঁপতে থাকে। সে হাসি যে কতটা প্রাণঘাতী তা ভাষায় বোঝানো কঠিন। শুভ্রদীপের দৃষ্টি আকর্ষণ করে আরেকটি দৃশ্য। সে দেখে কুণ্ডলীর নির্গত ধোঁয়া জমাট বেঁধে একটা নারী মূর্তির আকার ধারণ করছে। এ আর কেউ নয়, যামিনী। আর ওই তান্ত্রিকের হাতের মাথাটি সৌভিকের। যামিনী তার উপর ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে সফল হয়েছে। যামিনীর দিকে সেই কাটা মাথাটি এগিয়ে দেন সেই তান্ত্রিক। যামিনী পরম তৃপ্তির সাথে সেই মাথাটিকে কচমচ করে চিবিয়ে খেতে থাকে। দুই ঠোঁটের কোণে জমে থাকা রক্ত জিভ দিয়ে একবার চেটে নেয় সে। তারা আর বেশিক্ষণ সেই দৃশ্য দেখতে না পেরে সেখানেই জ্ঞান হারায়। বৃষ্টি নেমেছে। শুভ্রদীপ চোখ খুলে নিজেকে একটা কুঁড়ে ঘরের মধ্যে আবিষ্কার করে। সে দেখে তার মুখের সামনে বসে রয়েছে সেই তান্ত্রিক। ভয় পেও না, যেটা তোমাদের সামনে ঘটেছে তা একদিন না একদিন হওয়ারই ছিল। পাপ কোনোদিন পাপ কেউ ছাড়ে না, সে তোমার কত জন্মের পাপই হোক না কেন। শুভ্রদীপ তাকিয়ে দেখে অর্জুনও তার পাশে অঘরে ঘুমোচ্ছে। বাইরে বৃষ্টির দাপট বেড়েই চলেছে। তার সাথে আবার কান ফাটানো বিদ্যুতের শব্দ। কি হয়েছিল বলুন আমায়, আমার জানাটা খুব প্রয়োজন। কিভাবে এসব হলো? আমি সাবধান করেছিলাম, শোনেনি সৌভিক, তাই আজ ওকে মরতে হলো। সৌভিক তোকে ডাকার জন্য বাড়ির দিকে আসছিল। মণ্ডপ থেকে তোর মামার বাড়ি 10 মিনিটের হাঁটা পথ। হঠাৎ হাঁটতে হাঁটতে সৌভিক দেখল একটা ছায়া মূর্তি তার পিছন পিছনে এগিয়ে আসছে। সে দ্রুত পা চালায়, একটা জায়গায় সে থেমে যায়। সে বুঝতে পারে এটা তো তার মামার বাড়ি যাবার পথ নয়। তাহলে সে এলো কোথায়? হঠাৎই সে পিছন থেকে একটা কারোর উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ায়। আধো আলো অন্ধকারে সে যাকে দেখে তাকে একজন নারী বলেই তার মনে হয়। প্রথমে তাকে দেখে সৌভিক আঁতকে ওঠে। কে আপনি আর কি চান এখানে? তোর এখন ঘোর বিপদ। আমি ফিরেছি। ফিরতে তো আমাকে হতোই। শয়তানের মৃত্যু ঠিকই হবে। সে বেঁচে থাকতে বেশি দিন পারবে না।
গত জন্মের অন্যায়ের শাস্তি তুই এই জন্মে পাবি। জয় মা, মাগো। যামিনী তার সামনাসামনি এসে দাঁড়ায়, তার লকলকে জিভ দিয়ে একবার সৌভিকের মুখটা চেটে দেয়। সৌভিক পালাতে গেলে জঙ্গল থেকে গাছের মোটা মোটা শিকড় এসে শক্ত করে চেপে ধরে তাকে, মুখ থুবড়ে পড়ে মাটিতে। ক্ষমা করো, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি সেদিন প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, তুই আমার শরীরটাকে ইচ্ছে মতো ছিঁড়ে খুঁড়ে খেয়েছিলিস। সৌভিকের আর কোনো কথা শুরু করার আগেই যামিনী এক টানে তার দুই পা শরীর থেকে আলাদা করে দেয়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। যামিনী তার পা দুটোকে ঠেলে ঢুকিয়ে দেয় পেটের ভিতরে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যামিনীর সারা শরীর ভিজিয়ে দেয়। এক সময় সৌভিকের গোঙানি যামিনীর পরম সুখের হাসিতে চাপা পড়ে যায়। শুধু বাতাসে ভাসে এক তৃপ্তির হাসি। সারা রাত কেটে যায়, সৌভিকের কোনো খোঁজ পাওয়া যায় না। ভোরের দিকে তার বাড়ির লোক খোঁজ পায় তার। নদীতে নৌকা নিয়ে যাওয়ার সময় কিছু জেলে একটা ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে নদীর পাড়ে। লাশটাকে চোখে দেখা যায় না, শরীরের প্রতিটি অংশকে কেউ যেন ধারালো কিছু দিয়ে কেটে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। এরপর 3 মাস কেটে গেছে। সন্ধে 7টা, বৃষ্টি পড়ছে। বর্ষা চলে গেলেও তা যেন শুভ্রদীপের জীবন থেকে যেতে চাইছে না। যামিনী তার পাশে এসে বসে, কাঁধে মাথা রাখে। শুভ্রদীপ আলতো করে তার চুলে হাত বুলিয়ে দেয়। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? যখন তুমি আমার কথা ভাববে, বৃষ্টি নামবে, আর তার সাথে আমিও। যা কোনো কাল, ঋতু, দিন, রাত কিচ্ছু মানবে না। তুমি আসলেই অকালের শ্রাবণ ধারার নাম। তুমি আসলেই অকালে শ্রাবণ ধারা নামে। তোমার ঠোঁটের ওই অকাল শ্রাবণ ধারায় আমায় ভাসিয়ে নাও। যামিনীর ঠোঁট দুটো অজান্তেই ডুবে যায় অসময়ের সেই বৃষ্টির ধারার মতো উত্তাল দুই ঠোঁটে। আজ সেই ঠোঁটের স্বাদ যেন ভিন্ন বোধ হয় তাদের। তো শুরু হচ্ছে আজকের গল্প, নরক এক্সপ্রেস। জলটা চেপে এলো, ঝড়ের ধাক্কায় দৌড় জানলা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে, তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি। জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যাওয়া হলো না ভাই জয়ন্ত। এই নিয়ে বার সাথে কোনো নয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁজ মিশিয়ে কৈফিয়ত চাইল। আচ্ছা আচ্ছা জয়ন্তবাবু, আজ এই রাক্ষসী রাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যায় বলুন তো?
2 দিনের কথা বলে এসে 8 দিন রয়েছি বৌদি। এরপরে শেষকালে প্রহারেণ ধনঞ্জয় করবেন। সেটা না আপনাদের দিক থেকে শোভন, না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুরল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম। সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হাসির ছিলি। কড়কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেস চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার তীরের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়ও যদিও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু বই আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া। বন্ধু মাত্র, তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে আমায় জানিয়েছে, তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চাই, পরশু রওনা হবে। আমার এটা জঙ্গলই বটে, ফরেস্ট অফিসার আমি। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত 1/2 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাতে বুনো হাতি চলাচল করে, আর সাপ তো অগুন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল, বলল, বাস করতে হয় তো এই রকম জায়গাতে, একেবারে আইডিয়াল নিভৃত নিবাস। বেশ আছো তোমরা, কপত কপতি যথা বাঁধি নীর সুখে। আরে থাকো না দিন কত, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্র জীবনে ও চায়ে কয় চামচ চিনি খেত। ডিমের পোচ পছন্দ না মামলেট? আর ফুলের মধ্যে বেল ফুলের বেশি পক্ষপাতী ছিল না রজনীগন্ধার? দেরাদুন এক্সপ্রেসে ভয়। আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত, নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন, পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস সে আবার কি? দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম, সুরমা আর আমি। হাই তুলে দুহাত একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত। কথাটা বলে ফেলেছি তাহলে। আমার একটা ভেড়ামে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই ওই চাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারি। এটা অবচেতন অবমিত, একে দমন করতে হয়। তা দমন করতে হয়, করো এরপর। আমি পেয়ে বসলাম। এখন তো গল্পটা আমাদের বল। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো। হাত ঘড়িতে সময় দেখলো জয়ন্ত, 10টা 22। দেরাদুন এক্সপ্রেস 11টা 50। 1.5 ঘন্টা। 1/2 মাইল যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে, তবু 1/2 ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না। 1 ঘন্টা হাতে আছে যখন, নরক এক্সপ্রেসের গল্পটাই শুনিয়ে যাই তোমাকে। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই, মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায়। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটছে মাঠের ভিতর। ভালো যখন লাগলো, সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটাও তখনও দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরোবো। স্টেশনের নাম দেখতে পেলাম, বুলন্দ শহর। বুলন্দ শহর কি যেন মনে পড়ে, পড়েও না।
ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী। রবিবাবুর এক গল্পে বুলন্দ শহরের কথা পড়েছি না, যেখানকার নবাব পুত্রী। কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয়। তবে কি সেটা? প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি মাঠে, মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশে পাশেই চলছে। বন তখনও অর্ধেক পেরোতে পারিনি। একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে। কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোতও হয় প্রবল, তা আমি দেখেই বুঝতে পারলাম। এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল, তার উপর দিয়েই চলে গিয়েছে রেল লাইন। কিন্তু বাঁয়ে ওটা কি? আরেকটা পুল না? একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা। অর্থাৎ হাত 10-12 জায়গায় না আছে কাঠ, না আছে লোহা, না আছে থাম, না আছে লাইন। বোঝা যায় এটি এই নদীর আদি পুল। এককালে ওই পুল দিয়েই রেল লাইন নদী পার হতো। যা এতক্ষণ কিছুতেই মনে পড়ছিল না, তা চট করে মনে পড়ে গেল এইবার। বুলন্দ শহর, এই সেই বুলন্দ শহর, ওই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে। ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে, সেইভাবে মনে পড়ে। আর কল্পনাতে শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে। পূব আকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে। মস্ত বড় চাঁদ। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাত বেড়ানোর অভ্যেস আছে। বাঘ ভাল্লুকে বড় একটা কেয়ার করি না। তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম। ছোট জায়গা, বাজার দোকান নেই বললেই হয়। এক ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানোর দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি। এই টিকিটেই বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো? চলবে চলবে, একগাল হেসে উত্তর দিলেন তিনি। লোকটিকে মিশুকে অমায়িক বলেই ধারণা হলো। আমার হাতে কাজ নেই তো বটেই, তারও কিছু আছে বলে মনে হয় না। অনাহুত একটা টুল জোগাড় করে গল্প শুরু করা গেল। বেশ জায়গাটি আপনাদের। তা যা বলেছেন। মাস্টার মশাই উত্তর করলেন। জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। আর কি? আমি জিজ্ঞেস করলাম। কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে। না না, ও কিছু না। এই বছর 3 আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। শুনে থাকবেন হয়তো। এই বড় রকমের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম। খুব শুনেছি। পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো? স্টেশন মাস্টার বললেন। ভূত থাক বা না থাক, এই লোকে ভূতের গল্প করতে ভালোবাসে। একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে।
ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে? হ্যাঁ, এই থাকবে বই কি, এই শত শত লোক পাইকারি হারে মরে যায়। বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজিরা দিলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে, আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম। শতরঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করি। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কুছ পরোয়া নেই। কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব। রাত 1টার গাড়ি আমায় ধরতেই হবে এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম সহজে আসে না। এটা ওটা নানা চিন্তা। কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল, সে অরহরকার ডাল রাঁধত। চমৎকার। আজকের এই ভুজাওয়ালার ডাল তার কাছে কিছুই না। মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি কড়া খটখট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর ছিল কিনা কে বলবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন? কখনই বা ঢুকলো? একটু কোথায় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরে। এরই মধ্যে ঘর যেন গিজগিজ করছে লোকে, চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস কথা কইছে পরস্পরে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টা সেই ট্রেনে? ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কে জানতো এ ঘুম কাল ঘুম। কতক্ষণই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভাঙল একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দুদ্দার ছুটে চলেছে। ট্রেনে উঠবার জন্য নাকি? উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে, গাড়ি এসে গিয়েছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। খুব সময় মতো ঘুমটা ভেঙেছে তো। তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম। ব্যাগটা হাতে নিয়ে সুমুখেই চোখে পড়ল, উঠে পড়লাম তাতে। আলোয় আলো সারা গাড়ি, জানলায় জানলায় অগুন্তি মানুষের মাথা। কেউ চাওলাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ বা দেশলাই আর বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে। হঠাৎ বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। কেন কি জানি, হয়তো কেন, নিশ্চয়ই তাই। প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল, তাই আগে লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব। এ কি রকম? দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কি করে? স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না। স্টেশনের ঘরটাই বন্ধ। কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই। কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশান দেখালো না, তবু ছাড়লো গাড়ি। ঘটাং ঘট ঘট ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাতঘড়ির দিকে দইপাতি চোখ পড়েছিল। চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। এ তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার ওপরে। লোকটা কিনা আমায় অম্লান বদনে বলল যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। গাড়ি নেই যদি এটা তবে কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম,
ও মশাই, বিদেশি লোক, না জেনে উঠে পড়েছি, গাড়িটা যাবে কোথায়? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে, কিন্তু জবাব কিছু দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি, তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন। না, জবাব এও দিল না। রেগে গেলাম রীতিমতো, স্টেশন মাস্টারের ওপর, এই সহযাত্রীদের ওপর, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর। এরা আমাকে উজবুক বানিয়ে ছেড়েছে। গোল্লায় যাও সব। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। চাঁদটা গেল কোথায়? সেই সন্ধ্যেবেলায় দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে। সে চাঁদ আমার গেল কোথায়? রাত মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না। তবে মেঘে ঢেকে ফেলেছে? ও ভাই বলো, জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকষ কালো। ওই যা, বিদ্যুৎ চমকালো যে! শুধু বিদ্যুৎ, কড়কড় করে বাজ ডেকে উঠল। আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল। কর কর করাত! কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতরে প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। জানালা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণে। ডাক ছেড়ে কাঁদছে, এ ওর গলা জড়িয়ে ধরছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয়ে আর নৈরাশ্যে। 2-1জনকে জিজ্ঞেস করলাম, কা হুয়া, রোতা কাহে? তুফান বরখা কবি দেখা নেই? কে কার কথা শোনে? আমার দিকে কানই দিল না কেউ। সমানে কাঁদতে থাকলো বাপদাদার নাম করে। বিরক্ত হয়ে জানলা খুলল। ঝড় বাদলের ছাপটা বরং সহ্য করতে হবে, এদের এ পাগলামি অসহ্য। জানলা খুলে ফেললাম। সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা, আর ডাইনি ওই কংক্রিটের পুল, বাঁই সেই ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের পানে। আমি চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের ওপরেও আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার। ঘড়াস খস, ধপাস ঝপ। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভেতর লাফ দিচ্ছি না দেখেই দিলাম লাফ। তারপর কি হলো জানি না। জ্ঞান হলো যখন, তখন আমি নবীনগড়ের হাসপাতালে, আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ও ট্রেনটা আসলে ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগে সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সে এখনো রোজ রাতে বুলন্দ শহরের পাশ থেকে পুলের পানে ছোটে, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম। আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি।
গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এবার বেরোতে হয়, নইলে গাড়ি পাবো না। সত্যি এই জল ঝড়ে? আর কথা ফুটলো না আমার। সে রাত্রে জলঝড় এর চেয়ে বেশি ছিল ভাই। শুধু কি জলঝড়, চারিধারে ঘিরে ছিল নরকের অধিবাসীরা, সামনে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না, আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাতি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। তো শুরু হচ্ছে আজকের গল্প, মরা কাটার ভয়। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম, তার আসল কারণটা কেউই জানে না। কাউকেই আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায় ছিল না, বললেও কেউ বিশ্বাস করতেন না। গুরুজনেরা জানেন মরা কাটবার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়া পড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ, সেইটাই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুবর্ণ সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম। আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়া থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের দিকটাই আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের গলার হার কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলুম। বাড়ির বুড়ি ঝি, যে আমাদের ছোটবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারলো ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছেড়ে দিল সে। আমি বললুম, কি হলো গো বুড়ি? বুড়ি বলল, না বাপু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। কিসের ভয় তোমার? তা জানি নে বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় করে শব্দ করে, শুনতে পাও না? আমি বললুম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ি ফোঁস করে বলল, এ ঘরে আসবার ইঁদুর আসবে কোথা থেকে? হ্যাঁ, বিড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বিড়ালকে কি মাছ ভাত খাওয়াই না? বুড়ি, তোমার কোনো ভয় নেই। এই তো আমি ঘুমোই, আমার তো কই কিছু হয় না। বুড়ি বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা। আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি রাত্রে অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালিক টাপালিক জাতীয় কিছু একটা ভাবতো নিশ্চয়ই। যাই হোক, এমনই অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের সব দেহ চর্চার সময় উপস্থিত হলো।
ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক 2 জন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিরে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটায় কোনো মড়াই পাইনি। একটার পর একটা মড়া এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ থেকে আর এক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলুম। অজিতের 2 দিদি, সুনীতি আর প্রকৃতি, তখন তাদের আসন্ন MA পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। 2 বোনের বয়সের তফাৎ বছরখানেক হবে, কিন্তু দুজনে বরাবর স্কুলে এবং কলেজে একই ক্লাসে পড়ে এসেছেন, তাই MA পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নামকরা সুন্দরী, তারাও এই 2 বোনের তুলনায় কিছুই নয়। বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতি, তার তুলনা মেলা ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলুম। অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই, সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলুম যে আমার মাথা নিচু হয়ে গেল, আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজার মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন, তখন সত্যি মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই 2 দিদি। কতকাল যেন এদের সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারোর সঙ্গেই আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাইফোঁটার সময় কত কি রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। শেষদি আর ছোটদিকে তো ছোটবেলায় কত ঠেঙিয়েছি, বড়দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে বোধহয় তাদেরও পিটিয়ে দিতুম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনোদিন আমার ক্ষোভ হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে গেলুম। বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা, তারা তো হিংসে জ্বলে মরল। শেষদি বলল, তুই রাখ তো তোর প্রকৃতি দি, ছোট পিসিমার চেয়ে সে সুন্দরী নাকি? এই তো দেখছি তোর অজিতকে, ওরই তো বোন, কত আর হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে, অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করতে লাগলুম। শেষে ঠিক হলো, সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে হবে। আমি গিয়ে বলে এলুম। সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না। সুনীতি দিদির পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্ঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির যেদিন পরীক্ষা শেষ হলো, সেই দিনই রাত্রের ট্রেনে 2 বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন,
তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের উপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা গেল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতিদি আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ আর নেই। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ থেকে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কতদিনেরই বা আলাপ, তার মধ্যেই এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না এই সবের পরে অজিতের উপর আমার একটা মস্ত টান দিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতুম অজিতের পড়া মুখস্থ। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটি সব পাবো যার ত্বক, পেশি, উপশিরাগুলোকে আলাদা করে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থ বিদ্যের সাথে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলুম। অন্য ছাত্রদের সব ব্যবচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে, কিন্তু তাতে মন উঠত না। সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করার কথা একখানি করে হাত। অজিতকে তাই আমি বলতুম, ওরে একটি পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও জোটে না আমাদের ভাগ্যে। অজিত বলতো, অত যদি তো তাড়াতাড়ি কাট, তবে আমারই একখানা হাত কাট। এভাবেই চলছিল। একদিন 2 ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি। এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলাম। এতদিন অপেক্ষা করার পরেও এ তো মরা নয়, হাতে যেন আকাশের চাঁদ পেলুম। আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক ঘরের কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে। এখনো অক্ষত, ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, চল, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগে থেকেই যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দিকে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আধটু আঁচড়ও পারি তো দেব, তারপর দুজনের শকুনের মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলুম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা, বিস্কুট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজের কাজ সেরে নিয়েছিল। মরার ঘরে কেউই ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরা টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স বা উঁচু ক্লাসের কোনো ছাত্রী টাত্রী হবেন,
কিন্তু যেরকম ভাবে নিচু হয়ে তিনি আমার মরাটাকে পরীক্ষা করছিলেন, তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমন ভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? আমি বললুম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটি অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথাও যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ের দেহ। কি করে এখানে এলো আমি বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ লাশ সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে একটাই অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে। একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমন ভাবে হাত ছাড়া যাবে, এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন, অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল, ভিজতে ভিজতে। তার এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেল। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই একটু আড্ডা মেরে ফিরলুম। এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখা যাক। অজিত বলল, দুঃখ করিস নে, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম। মন বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে। তাই যেমন বিরক্ত বোধ করছিলুম, তেমনি আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও করছিল। আহা, বেচারার আত্মীয়ার দেহ, তার সদ্গতি না হলে তিনি বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন সেটাই আশ্চর্য। নিশ্চয়ই অনেকদিন ধরে ওত পেতে ছিলেন। যেমনই টেবিলে লাশ আসা অমনি এসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন, বর্ণহীন, শুষ্ক কঠিন মৃতদেহ একে শনাক্ত করলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না। সকালবেলা একটু বেলা করে উঠে মুখে ভাত গুঁজে কলেজে গেলুম। প্রথমেই খোঁজ নিলুম আমার মরা সরানো হয়েছে কিনা, কেউ সেই লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলুম। শুনলাম কেউই লাশ দাবি করতে আসেনি। শুনলুম এতদিন পরে এ লাশ দাবি করার কারুরই নাকি অধিকার নেই। দাবি করবার সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গিয়েছে। মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করা অসম্ভব। করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়। কিন্তু
সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল যে যার মরার কাছে। পাশে মহিলা এসে পড়েন এই ভেবে আমি আর গেলুম না। কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিত হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরো একবার খোঁজ নিলুম তিনি এসেছেন কিনা। শুনলুম আসেননি। মরাটা কাটতে পারি কিনা জিজ্ঞেস করাতে উত্তর পেলুম আলবাত পারি, ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদাগারের, আর কারণ নয়। এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অন্তত দু একটা আঁচড় মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক। এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর খালি। মরার ঘরে ভ্যাপসা গন্ধ নাকে ঢোকবার সঙ্গে সঙ্গেই দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের উপরে বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন। মনে হলো যেন আমারই জন্য অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই তিনি বললেন, দেখুন, এ দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছোঁয়ে। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন। একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এ দেহ অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচন্ড ধাক্কা খেলুম। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললুম, আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু শ্লান হাসি হাসলেন, তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম। কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ। অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তিনি ছাড়া আর কেউ নন। একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে। আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলুম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। কি 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 করা যায় এখন? যা দেখলুম, যা শুনলুম, তা কি বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভুয়োই হোক আর সত্যি হোক, অজিতকে কিন্তু ও মরা ছুঁতে দেওয়া যাবে না। আমিও যে ছোঁব না এরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধহয়। সুনীতি ঘরে আছে, যাও বাবা, তুমি দেখে এসো। অন্ধকারাচ্ছন্ন ঘর। বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগুলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবছা আঁধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমোচ্ছে। বুকের উপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে। কিন্তু কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে ও কে? সুনীতি তো নয়, ও যে প্রকৃতি। স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো। অজিতের সেই ঝর্দি যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল, মাথাটা কেমন যেন ঘুরে উঠলো। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলুম,
দেখলুম সুনীতি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন। তারপর দিনই আমি বাড়িতে বললুম, আমার দ্বারা মরা কাটা চলবে না, আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। প্রথমটা খুবই আপত্তি উঠল, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাই যখন বুঝলেন আমাকে টলানো যাবে না, তখন বললেন, যা খুশি করো। আমিও সেই দিনই কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমার নাম কাটিয়ে এলুম। প্রিন্সিপাল একটু অবাক হয়ে কারণ জানতে চাইলেন। আমি সংক্ষেপে বললুম, আমার ভালো লাগছে না। এ নিয়ে আর কোনো কথা হলো না। অজিতের অসুখ কিন্তু বেড়ে চলল। শেষে এমন অবস্থা হলো যে আজ যায় কি কাল যায়। যাই হোক, অজিত কিন্তু শেষ অবধি টিকে গেল। বহুদিন ভুগে সে যখন সেরে উঠল, তখন কলেজের ছুটি, নতুন সেশন কিছুদিনের মধ্যেই আরম্ভ হবে। আমি তো কলেজ ছেড়েই দিয়েছি। অজিতকে এতদিন আমার ডাক্তারি কলেজ ছাড়ার কথা বলিনি, এইবার বললুম। সে শুনে বলল, কেন, কি হয়েছিল? আমি সংক্ষেপে বললুম, মরা কাটা আমার দ্বারা হবে না রে। অজিত অবাক হয়ে বলল, সে কি রে, তোর অত উৎসাহ ছিল, মরার জন্য যে শকুনের মতো বসেছিলি, মনেই নেই? বিষয়টা নিয়ে আলোচনা করবার আমার আদেও ইচ্ছে ছিল না। আমি বললুম, ছাড় না, যা হবার হয়ে গেছে, এবারে আমি দেখি অন্য কিছু একটা পড়ব। অজিত বলল, আমিও তবে ডাক্তারি পড়া ছাড়লুম। আমি বললুম, বারে, তা কেন? আমার না হয় মরা কাটতে ভয়, তুই ছাড়বি কেন? অনেক বোঝাবার পর অজিত শেষটা রাজি হলো। বলল, যাক, তবে তোর কথাই শুনলুম। কিন্তু তুই যে অমন ভীতু, তা তো জানতুম না। সে আজ বহু বছরের কথা। তারপর থেকেই অজিতের সঙ্গে ছাড়াছাড়ি। সে এখন কোথায় জানি না, নিশ্চয়ই কোথাও ডাক্তারি করছে। যে পথে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলুম, মনে করেছিলুম এভাবেই চলবো দুই বন্ধুতে, তা যে কেন হঠাৎ দুমুখ হয়ে দুদিকে চলে গেল, তার আসল রহস্য এতদিন শুধু আমারই কাছে গোপন ছিল। আজ তা প্রকাশ করতে গিয়ে দেখছি সমস্ত জিনিসটা কেমন গল্পের মতো শোনাচ্ছে। এতে আজ আর কারোর কোনো ক্ষতি হবে না, এটা জেনেই আমার গোপন ইতিহাস আজ লোকচক্ষে মেলে ধরলুম।